প্রিয় বন্ধুরা, তোমরা কি জানো একজন সাকসেসফুল চিত্রশিল্পী হওয়ার গোপন রহস্যটি কি, বা কিভাবে তোমার সাধারণ চোখকে শিল্পীর চোখ করে তুলবে? চিত্রশিল্পী হওয়ার বা ছবি আঁকা শেখার সঠিক পদ্ধতি কোনটি? চিত্রশিল্পী হতে গেলে ছবি আঁকা ছাড়াও তোমাকে আর কি কি জানতে হবে? কিভাবে আর্ট প্র্যাকটিস করলে তুমি একজন প্রাথমিক শিক্ষার্থী থেকে প্রো লেভেলের আর্টিস্ট হতে পারবে? যদি তোমার জীবনে এই রকম বড় আর্টিস্ট হওয়ার লক্ষ্য থাকে তাহলে ভিডিওটি মন দিয়ে দেখো। আর যদি মাঝে মধ্যে একটু আধটু ছবি আঁকতে চাও, জাস্ট শখের বসে আর কি, আর্ট নিয়ে সেরকম সিরিয়াস না হও, তাহলে এই ভিডিওটি থেকে এখানেই স্কিপ করে বেরিয়ে যাও। এই ভিডিও তোমার জন্য নয় বন্ধু। তোমার জন্য ভালো হবে কোনো লোকাল আঁকার ক্লাসে ভর্তি হওয়া। সেখান থেকে তুমি সহজেই শিখে যাবে কিভাবে ছবি আঁকতে হয় আর কি কি ম্যাটেরিয়ালস দিয়ে আঁকতে হয়। সেটা শিখেই তুমি খুব খুশিতে থাকতে পারবে। কিন্তু আমার এই সিরিজের ভিডিওগুলিতে তোমরা চিত্রশিল্প শেখার মেথড এবং ম্যাটেরিয়ালে সীমাবদ্ধ থাকতে পারবে না। তোমরা মেথড ও ম্যাটেরিয়ালের সাথে সাথে একজন চিত্রশিল্পী হওয়ার আসল যে ব্যাপারটা, অর্থাৎ শুধু হাতের প্র্যাকটিস নয়, মনের দিক থেকে কিভাবে সত্যিকারের শিল্পী হবে তা শিখবে। আমরা অনেকেই বলে থাকি শিল্পীর চোখ, মানে শুধু আঁকলেই হবে না, তোমার চোখকে শিল্পীর চোখ করে তুলতে হবে। অর্থাৎ এমন এক চোখ যেটাতে থাকবে পর্যবেক্ষণ করার শক্তি। শুধু দেখা নয়, পর্যবেক্ষণ করা। শুধু দেখার জন্য দুটো চোখই যথেষ্ট, কিন্তু পর্যবেক্ষণ করতে গেলে চোখের সাথে মনকেও দরকার। মনে করো তুমি রাস্তার এক ভিখারিকে এক থালা ভালো খাবার দিলে। খাবার হাতে নিয়ে ভিখারির মনে যে আনন্দ হবে সেটা দেখতে গেলে তোমাকে তোমার চোখের সাথে মন দিয়ে দেখতে হবে, তবেই তুমি তার আনন্দের পরিমাণটা বুঝতে পারবে। আর মন দিয়ে যদি পর্যবেক্ষণ করো তবেই তুমি পরবর্তী সময়ে তোমার মনের চোখ দিয়ে সেই আনন্দের অনুভূতিটাকে ক্যানভাসে ফুটিয়ে তুলতে পারবে। এইভাবে তোমার শিল্পীর চোখ তৈরি হবে। কিন্তু এখানেই তোমার শিক্ষার শেষ নয়, কারণ তোমার মধ্যে শিল্পীর চোখ তৈরি হয়েছে, কিন্তু তুমি এখনও শিল্পী হয়ে ওঠোনি। শিল্পী হতে গেলে তোমাকে জানতে হবে শিল্প কী। শিল্প কী এটা বলা আবার খুবই মুশকিল। কেন জানো? কারণ প্রাচীন অতীত থেকে আজ পর্যন্ত শিল্পের নির্দিষ্ট কোনো সংজ্ঞা নেই। শিল্পের সংজ্ঞা নদীর স্রোতের মতো পরিবর্তনশীল। শিল্পী সবসময় নতুনের খোঁজ করে, নতুন যা এখনও কেউ করেনি, যা এখনও অনাবিষ্কৃত। আর এই নতুনত্বের জন্যই শিল্পকে সংজ্ঞা দিয়ে বেঁধে রাখা কঠিন। ইউরোপে শিল্প আন্দোলন নিয়ে যখন আমি আলোচনা করব, তখন তোমরা খুব সহজেই বুঝতে পারবে শিল্প কিভাবে পরিবর্তিত হচ্ছে। তখন তোমরা দেখতে পাবে প্রাচীন যুগে শিল্প বলতে যা বোঝাতো, মধ্যযুগে তা আলাদা। আবার মধ্যযুগীয় শিল্পের ধারণাকে ভেঙে দিয়ে সৃষ্টি হয়েছে রেনেসাঁর শিল্প। রেনেসাঁর চিন্তাভাবনাকে ভেঙে তৈরি হলো ব্যারক স্টাইল। ব্যারক থেকে নিও ক্লাসিসিজম, নিও ক্লাসিসিজম থেকে রোমান্টিসিজম, রোমান্টিসিজম থেকে রিয়ালিজম। এইভাবে শিল্প বর্তমানে কন্টেম্পোরারি আর্ট প্র্যাকটিসে এসে ঠেকেছে। কন্টেম্পোরারি আর্ট এতটাই বিশদ, এর সীমানা এতটাই বিশাল, বিভিন্ন দেশে শিল্পীরা এমন এমন বিষয়ে কাজ করছেন যা সাধারণের কল্পনার বাইরে। তবে সে যাই হোক, শিল্পের সঠিক সংজ্ঞা দেওয়া সম্ভব নয় বলে যাই তাই আবোল তাবোল কাজ করব আর দাবি করে বসবো এটা আমার করা এক প্রকার শিল্প, সেটাও কিন্তু পুরোপুরি ঠিক নয়। এটা হলে বাড়িতে টবে চাষ করা ব্যক্তিটি থেকে শুরু করে রাজমিস্ত্রি, ছুতোর সবাই নিজের কাজকে আর্টওয়ার্ক বলে দাবি করে বসবে। কোনটা আর্টওয়ার্ক আর কোনটা নয়, কেন নয়, কিভাবে নয়, এটা প্রথমে জানতে হবে তোমাদের। আর এটা জানতে গেলে তোমাদের জানতে হবে নন্দনতত্ত্ব বা অ্যাস্থেটিক। নন্দনতত্ত্ব আবার নিজে শিল্প নয়, তবে শিল্পের সম্পর্কে কিছুটা ব্যাখ্যা দিতে পারে, অর্থাৎ শিল্পের অ্যানালাইসিস বা বিশ্লেষণ বলতে পারো। প্রাচীন ভারতবর্ষে, অর্থাৎ আজ থেকে প্রায় 2500 বছর আগে, শাস্ত্রকার ভরতমুনি শিল্পের সংজ্ঞা বলতে গিয়ে বলেছেন শিল্পের মধ্যে 6টি অঙ্গ বা গুণ থাকবে, যাকে শিল্পের ষড়ঙ্গ বলে থাকি আমরা। কি সেই 6টি অঙ্গ? রূপভেদাঃ প্রমাণানি ভাব লাবণ্য যোজনম সাদৃশ্যং বর্ণিকা ভঙ্গম ইতি চিত্রম ষড়ঙ্গম। অর্থাৎ রূপভেদ, প্রমাণ, ভাব, লাবণ্য যোজনা, সাদৃশ্য এবং বর্ণিকা ভঙ্গ, এই 6টি উপাদান নিয়ে শিল্প। এই শ্লোকটি নিয়ে আমি পরে বিস্তারিত আলোচনা করব।
এরই উল্টো দিকে পাশ্চাত্য শিল্পে চিত্রকলার 7টি এলিমেন্ট এবং 10টি প্রিন্সিপেলের কথা বলা হয়েছে। 7টি এলিমেন্ট হলো কালার্স, ফর্ম, লাইন, শেপ, স্পেস, টেক্সচার এবং ভ্যালু। আবার 10টি প্রিন্সিপেল হলো ব্যালেন্স, এমফেসিস, হারমোনি, মুভমেন্ট, প্যাটার্ন, স্কেল বা প্রপোর্শন, রিপিটেশন, রিদম, ইউনিটি এবং ভ্যারাইটি। প্রাচীন ভারতীয় শিল্পের সড়ঙ্গ আর পাশ্চাত্যের এলিমেন্ট ও প্রিন্সিপেল সবের মূল বিষয় কিন্তু প্রায় এক। এই নন্দন তত্ত্বের উপর আমাদের বাংলাতে নন্দলাল বসু এবং অবনীন্দ্রনাথ ঠাকুরের ভালো ভালো বই রয়েছে। যাই হোক, এতক্ষণ ধরে আমার এই বোরিং সুদীর্ঘ বক্তৃতা তোমরা যদি শুনে থাকো তাহলে তোমরা বুঝতে পেরেছ শুধু মেথড ও ম্যাটেরিয়াল শিখলেই চিত্রকলা শেখা হয় না। চিত্রশিল্প শিখতে গেলে বা আর্টিস্ট হতে গেলে তোমাকে সবসময় একটি কথা মাথায় রাখতেই হবে, তা হলো নতুন কিছু করা, অর্থাৎ নতুন সৃষ্টি করা। সৃজনশীলতা তোমার মধ্যে তৈরি করতে হবে, তবেই তুমি হতে পারবে একজন শিল্পী। তুমি হবে দ্বিতীয় সৃষ্টিকর্তা। প্রথম সৃষ্টিকর্তা হিসেবে আমরা হিন্দুদের ব্রহ্মা বা মুসলিমদের আল্লাহ বা অন্য ধর্মের গডকে মানি, যিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন। আর তুমি হবে দ্বিতীয় ব্রহ্মা বা দ্বিতীয় আল্লাহ বা দ্বিতীয় গড, যে নিজের মনের কল্পনা দিয়ে ক্যানভাসের উপর সৃষ্টি করবে নতুন কিছু, যার প্রাণ থাকবে, কথা বলবে যে ছবি। তো তুমি এই যে নতুন কিছু করবে তা কিভাবে করবে? মনে করো তুমি একটি ছবি আঁকলে, ছবিটি কোথাও এক্সিবিশন করেছো, আর অন্য একজন শিল্পী বা কিউরেটর তোমাকে বললেন, এ তো মিকেলাঞ্জেলোর সিক্সটিন চ্যাপেলের মতো লাগছে, বা এ তো পিকাসোর মতো ছবি। যদি এরকম হয় তাহলে তোমার নতুন সৃষ্টির কিন্তু কোনো মূল্য থাকলো না। তুমি এমন কিছু সৃষ্টি করলে যা আগেই কেউ করে দিয়েছেন। তাহলে এরকম সমস্যা থেকে বাঁচার উপায় কি? হ্যাঁ, খুব সহজ উপায় আছে। সেটা হলো এর জন্য আর্ট হিস্ট্রির উপর বেসিক নলেজ তৈরি করতে হবে তোমাকে। সেই সঙ্গে সমসাময়িক শিল্পীদের কাজ সম্পর্কেও কিছুটা জানতে হবে। এগুলো জানলে পূর্ববর্তী ও সমসাময়িক শিল্পজ্ঞান জন্মাবে তোমার মধ্যে। তখন দেখবে খুব সহজেই তুমি তাদের থেকে আলাদা নতুন কিছু আর্ট তৈরি করতে পারছো। তাহলে এবার আসি মূল কথায়, চিত্রকলা কিভাবে শিখব? চিত্রকলা শিখতে গেলে শিল্পের 3টি দিককেই শিখতে হবে। কি সেই 3টি দিক? প্রথম হলো শিল্পের ইতিহাস জানা, 2 হলো মেথড ও ম্যাটেরিয়াল জানা, আর 3 হলো নন্দনতত্ত্ব বা অ্যাস্থেটিক জানা। সাধারণ ড্রয়িং টিচার বা টিউটোরিয়ালের মাধ্যমে শুধু ছবি আঁকার মেথড বা পদ্ধতি, কৌশল এবং ম্যাটেরিয়াল অর্থাৎ পেন্সিল, চারকোল, প্যাস্টেল, ওয়াটার কালার জেনে হয়তো তুমি 2 পয়সা উপার্জন করতে পারবে, তোমার পাড়ার মধ্যে একটু নাম খ্যাতি গড়তে পারবে, কিন্তু এর বেশি এগোতে পারবে না যদি না তুমি আর্ট হিস্ট্রি ও অ্যাস্থেটিক পড়ো। অর্থাৎ শুধু আঁকার হাত তৈরি করলেই হবে না, আঁকার মনও তৈরি করতে হবে সেই সঙ্গে। এবার এসো তোমরা জেনে নাও আমার এই সম্পূর্ণ অঙ্কন শিক্ষা বিগিনার টু অ্যাডভান্স কোর্সে তোমরা কি কি শিখবে। শেখার টপিকগুলোকে আমি 3 ভাগে ভাগ করে বলছি। প্রথম হলো আর্ট হিস্ট্রি বা শিল্পের ইতিহাস। শিল্পের ইতিহাসটিকে 2টি ভাগে ভেঙে আলোচনা করব। এক হলো পাশ্চাত্য শিল্পের ইতিহাস বা ওয়েস্টার্ন আর্ট হিস্ট্রি, এবং দ্বিতীয়ত হলো ভারতীয় শিল্পের ইতিহাস। ওয়েস্টার্ন আর্ট হিস্ট্রিতে আমি যে বিষয়গুলো কভার করব তা হলো প্রি হিস্টোরিক আর্ট বা প্রাগৈতিহাসিক শিল্প, এনসিয়েন্ট আর্ট বা প্রাচীন শিল্প, মেডিভেল আর্ট বা মধ্যযুগীয় শিল্প, ক্লাসিক্যাল বা রোমান ও গ্রিক শিল্প, তারপর রেনেসা বা নবজাগরণের শিল্প, ব্যারোক, নিও ক্লাসিসিজম, রোমান্টিসিজম, রিয়ালিজম, ইমপ্রেশনিজম, ন্যাচারালিজম, পোস্ট ইমপ্রেশনিজম, সিম্বলিজম, এক্সপ্রেশনিজম, কিউবিজম, ডাডাইজম, সুররিয়ালিজম, অ্যাবস্ট্রাক্ট এক্সপ্রেশনিজম, পপ আর্ট, মিনিমালিজম, কনসেপচুয়াল আর্ট এবং কন্টেম্পোরারি আর্ট। ভারতীয় শিল্পের ক্ষেত্রেও প্রাচীন গুহাচিত্র থেকে শুরু করে সিন্ধু, হরপ্পা, মহেঞ্জোদাড়ো প্রভৃতি সভ্যতার শিল্প, তারপর প্রাগ মৌর্য যুগের ও মৌর্য যুগের শিল্প, গুপ্ত যুগের শিল্প, চালুক্য, পল্লব, রাষ্ট্রকূট, পাল, সেন, এইভাবে মোগল হয়ে আধুনিক ভারতের সমসাময়িক শিল্প পর্যন্ত আলোচনা করা হবে। শিল্পের ইতিহাস হলো। এরপর আসি মেথড ও ম্যাটেরিয়ালের উপর। মেথডের মধ্যে থাকবে ছবি আঁকার বিজ্ঞানসম্মত পদ্ধতি, জিওমেট্রিক শেপের ব্যবহার,
গেস্টার প্রসেস, গ্রাফিং ও ট্রেসিং প্রসেস, পোর্ট্রেট ও ফিগার ড্রয়িংয়ের জন্য অ্যান্ড্রু লুমিসের পদ্ধতি দেখানো হবে, মেজারমেন্ট বা মাপ নেওয়ার টেকনিক, লাইন ড্রয়িং, শেড দেওয়ার প্রসেস, পার্সপেক্টিভ, লিনিয়ার এবং এরিয়াল দুরকমই, আলো ও ছায়ার ব্যাকরণ এইসব। আর ম্যাটেরিয়ালের মধ্যে পেন্সিল, চারকোল, প্যাস্টেল, ওয়াটার কালার, অ্যাক্রিলিক এবং অয়েল। ওয়াটার ও অয়েলের ওয়েট অন ওয়েট এবং ওয়েট অন ড্রাই দুরকম প্রসেস শেখানো হবে। এছাড়াও ওয়াটার কালারের ট্রান্সপারেন্ট, ওপেক প্রসেস এবং অয়েলে গ্লেজিং, স্কামলিং, ব্লেন্ডিং, ব্লকিং ইন এবং ইম্পাস্টো এই প্রসেসগুলো শেখানো হবে। অর্থাৎ এক কথায় ট্রেডিশনাল যা যা প্রসেস আছে প্রায় সব কিছুই দেখানোর চেষ্টা করব। তাহলে আর্ট হিস্ট্রি এবং মেথড ম্যাটেরিয়াল হলো। এরপর হচ্ছে আসল জায়গা অর্থাৎ নন্দনতত্ত্ব বা অ্যাস্থেটিক। মোটামুটি ভারতীয় শিল্পের সরঙ্গ এবং ওয়েস্টার্নের কালার, ফর্ম, লাইন, শেপ, স্পেস, টেক্সচার, ভ্যালু, ব্যালেন্স, এমফেসিস, হারমোনি, মুভমেন্ট, প্যাটার্ন, স্কেল, প্রপোর্শন, রিপিটেশন, রিদম, ইউনিটি, ভ্যারাইটি এইসব উপাদান নিয়ে আলোচনা করা হবে। সেই সঙ্গে কম্পোজিশনের উপাদান, রুল অফ থার্ডস, গোল্ডেন প্রপোর্শন, রুল অফ সিমেট্রি, রুল অফ অ্যাসিমেট্রি এইসব ভেতরের জিনিস আলোচনা করা হবে। এগুলো সবই অনেকটা আর্টের সায়েন্টিফিক বিশ্লেষণ। এগুলো নন্দনতত্ত্ব বুঝতে সাহায্য করবে। আর এছাড়াও আরেকটি বিষয় থাকবে যা হলো নন্দনতত্ত্বের প্রধান শিল্প জিজ্ঞাসা। মানুষের মনের 9টি স্থায়ী ভাব এবং অন্যান্য অস্থায়ী ভাবগুলি নিয়ে আলোচনা হবে, যে ভাবগুলি শিল্পে রসের জন্ম দেয়। রস হলো শিল্পের আসল প্রাণ। আমাদের যেমন শরীর ও মন, শিল্পের শরীর হলো বাইরের রূপটা আর রস হলো মন বা প্রাণ। কিভাবে বাইরের রূপের মধ্যে দিয়ে শিল্প দর্শককে নিজের অভ্যন্তরে নিয়ে যায়, দর্শকের মনে কিভাবে রস সঞ্চারিত হয়, এইসব বিষয় নিয়ে আলোচনা হবে। আর শিল্পের বাইরের রূপ, তার কঙ্কাল, রক্ত, মাংসপেশি, চামড়া, পোশাক, অলংকার, ছন্দ, কার কোথায় প্রয়োজন, কোথায় অপ্রয়োজন, এগুলো আমরা জানব। অর্থাৎ তোমরা বুঝতেই পারছো যে ছবি আঁকার কিছুই জানে না সে বিগিনার হিসেবে প্রবেশ করে শেষে অ্যাডভান্স বা দক্ষ শিল্পী হয়ে যেন বেরোতে পারে। এতক্ষণ ভিডিও দেখার পর নিশ্চয়ই বেশ ভয় পেয়েছো। শিল্পী হতে গেলে এত কিছু জানতে হবে, পড়তে হবে। এর চেয়ে বরং শখের ছবি আঁকাই ভালো। যখন আঁকতে ভালো লাগলো একটু আঁকলাম, একে মন ভালো হয়ে গেল, অন্যরাও একটু বাহবা দিল, এটাই যথেষ্ট। কি এরকম ভাবছো নিশ্চয়ই? আরে থামো বন্ধু থামো, অত ভয় পাওয়ার কিছু নেই। আমি তোমাদেরকে আসলে ইংরেজি আর সংস্কৃত কিছু জটিল শব্দ বলেছি। সত্যি বলতে কি শব্দগুলোই জটিল মাত্র, কিন্তু ওই শব্দগুলো নিয়ে যখন আলোচনা করব তখন দেখবে ওই শব্দগুলো ফলের শক্ত খোসা মাত্র। ওই খোসার ভিতরে রয়েছে সুমিষ্ট শ্বাস, যা খেতে খুবই মধুর। আর্টের ইংলিশ টার্মগুলো অবশ্যই কঠিন মনে হতে পারে, কিন্তু বিষয়টা অঙ্কের মতো নিরস নয়। তোমাদেরকে আমি থোড়াই অঙ্কের সূত্রের মতো করে মুখস্থ করতে বলবো নাকি? একটা একটা করে টপিক ধরে আলোচনা করলে তোমাদের কাছে বিষয়টা থিওরিটিক্যাল হয়ে যাবে আর নিরসও লাগবে। আমি প্র্যাকটিক্যালি ছবি আঁকার সাথে সাথে এই বিষয়গুলো এমনভাবে তোমাদের খাইয়ে দেব যে তোমরা বুঝতেই পারবে না। আর এটাও সত্যি যে শিল্পের ইতিহাস, মেথড ও ম্যাটেরিয়াল এবং নন্দনতত্ত্ব এই তিনটি বিষয় একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত। দেখা যাবে যে ড্রয়িং করার প্রসেস হিসেবে যখন জিওমেট্রিক্যাল শেপের আলোচনা করছি তখন কিউবিজম এসে পড়ছে, বা নন্দনতত্ত্বের অলংকার বিষয়ে ব্যাখ্যা করতে গিয়ে রোমান্টিসিজম এসে পড়ছে। একটি একটি করে থিওরিটিক্যালি আলোচনা করলে জিনিসটা অনেক বেশি জটিল হয়ে উঠবে। তাই প্র্যাকটিক্যালি আমি ছবি আঁকব। ছবি আঁকার পদ্ধতি এবং ম্যাটেরিয়াল শেখাতে শেখাতে আমি তোমাদেরকে সেই মুহূর্তে ওই আঁকার সাথে সামঞ্জস্যপূর্ণভাবে এবং প্রয়োজন মতো শিল্পের ইতিহাস এবং নন্দনতত্ত্ব বোঝাবো। দেখবে তোমরা আমার ক্লাসে খুবই মজা পাবে আর সহজভাবে বিষয়গুলো বুঝতে পারবে। আমার ভিডিওর নির্দেশ মতো তোমাদেরকে আঁকা প্র্যাকটিস করতে হবে। ভিডিওগুলো ক্লাসের ক্রম অনুযায়ী পরপর দেখতে হবে, এটুকুই। যাই হোক, এটি প্রথম ভিডিও। এটি শুধু থিওরি ক্লাস হওয়ার জন্য ক্লাসটা কিছুটা বোরিং হলো তোমাদের কাছে, তবে খুবই ইনফরমেটিভ ভিডিও এটি। বিগিনার থেকে প্রো আর্টিস্ট হওয়ার জন্য কি কি শিখতে হবে বা কি কি জানতে হবে তার একটা সম্পূর্ণ ধারণা পেলে তোমরা। আমার চ্যানেল থেকে আঁকা না শিখে তোমরা যদি অন্য কোনো অফলাইন বা অনলাইন ক্লাসে শেখো
তোমরা অন্তত বুঝতে পারবে তোমাদের কি কি শেখা দরকার আর কি কি শেখানো হচ্ছে তোমাদেরকে। ওই ক্লাসে কি কি শেখানো হচ্ছে না তাও ধরতে পারবে তোমরা। সেগুলো শেখানোর জন্য ওই স্যারকে বলতে পারবে তোমরা। চলো এবার দ্বিতীয় ক্লাস দেখো। দ্বিতীয় ক্লাসে তোমরা জানতে পারবে নতুন শিক্ষার্থীরা কি কি বিখ্যাত ভুল করে, বা নতুনদের বেশ কিছু বদ অভ্যাস আগে থেকে তৈরি হয়ে থাকে যেগুলো ছবি আঁকার সময় তারা করে, তার ফলে তারা সঠিকভাবে ছবি আঁকা শিখতে পারে না। এই বদ অভ্যাসগুলো বালতির ফুটোর মতো, তুমি যতই জল ভরো বালতি কোনোদিন সম্পূর্ণ ভর্তি হবে না। তাই নতুন শেখার আগে তোমার মধ্যে থাকা বালতির ফুটোরূপী তোমার পুরনো বদ অভ্যাসগুলোকে আগে ছাড়তে হবে। ভিডিওটা খুবই মজাদার হবে, কিন্তু অবশ্যই দেখো।